সোহেল স্যার সায়েন্স চেম্বারের আজকের ক্লাসের টপিকস হচ্ছে জীববিজ্ঞান পঞ্চম অধ্যায় খাদ্য, পুষ্টি ও পরিপাক। এখন দেখো যে খাদ্য কাকে বলে আমাকে জানতে হবে। অনেকে মনে করে বা অনেকে বলে যে আমরা যা খাই তাই খাদ্য। আসলে আমরা যা খাই তাই কি নয়, খাদ্য নয়। যেমন অনেকে সিগারেট খায়, এটা কি কোনো খাদ্য? না। আবার অনেকে মনের দুঃখে বিষ খেয়ে ফেলছে, এই যে আত্মহত্যা করার জন্য বিষ খেয়ে ফেলছে, তাহলে বিষটা কি কোনো খাদ্য হবে? না। যা খাই তাই কি নয়, খাদ্য নয়। বরঞ্চ খাদ্যের সংজ্ঞা হবে এরকম: যা গ্রহণে দেহের ক্ষয় পূরণ, বৃদ্ধি ও শক্তি সঞ্চয় হয়। তিনটা কথা তোমাকে বলতে হবে। যা গ্রহণে ক্ষয় পূরণ, বৃদ্ধি ও কি হয়, শক্তি সঞ্চয় হয়, তাকে বলা হয় খাদ্য। এখন উদ্ভিদের খাদ্য একরকম আর প্রাণীর খাদ্য একরকম। আমরা যদি এভাবে না বলে টোটালি বলে ফেলি, জীবজগতের জন্য যে খাদ্য আছে তাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে সরল খাদ্য, একটা হচ্ছে জটিল খাদ্য। সরল খাদ্য বলতে কোনটা? যেটা সরাসরি কোষে চলে যায়, যেটা আমি গ্রহণের পর সরাসরি কোষে চলে যাবে, অপরিবর্তিত অবস্থায় চলে যাবে। সিম্পলি বলতে গেলে যে খাদ্য গ্রহণের পর পুনরায় ভাঙার কোনো প্রয়োজন নেই, সরাসরি কোষে প্রবেশ করে, তাকে বলা হয় সরল খাদ্য। কিন্তু যে খাবার গ্রহণের পর এটাকে পুনরায় ভাঙতে হয় এবং এটাকে ভেঙে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে তারপর কোষে প্রবেশ করাতে হয়, এটাকে বলা হয় জটিল খাদ্য। আমরা মনে রাখবো, উদ্ভিদের খাদ্য হচ্ছে সরল খাদ্য আর প্রাণীর খাদ্য হচ্ছে জটিল খাদ্য। এখন উদ্ভিদের খাদ্যের মধ্যে টোটাল একটা জীবজগতে, শুধু উদ্ভিদে না, আসলে এটা প্রাণীদের বেলা সেম, একটা জীবজগতে বা একটা জীবদেহের মধ্যে টোটাল 60টি, কয়টি? 60টি যে বিভিন্ন ধরনের উপাদান প্রয়োজন হয়। তাহলে এখানে আমি লিখে রাখছি একটা জীবদেহের মধ্যে প্রায় 60টি অজৈব উপাদান প্রয়োজন হলেও এদের মধ্যে 16টিকে বলা হয় অত্যাবশ্যকীয়। কথাটা খেয়াল করবা। তাহলে একটা জীবদেহের টোটাল উপাদান আছে কয়টা? প্রায় 60টির মতো। কিন্তু এদের মধ্যে অত্যাবশ্যকীয়, অর্থাৎ যেগুলো না হলে চলবে না, যেগুলো মাস্ট নিডেড, এগুলো এরকম হচ্ছে কয়টি? 16টি। এদেরকে বলা হয় অত্যাবশ্যকীয় বা এসেনশিয়াল রূপে এদেরকে কি করা হয়? ধরা হয়। যারা অত্যাবশ্যকীয় তাদের মধ্যে আবার দুই ভাগে ভাগ করা হয়। তাদেরকে আমরা কয় ভাগে ভাগ করি? দুই ভাগে। একটা হচ্ছে ম্যাক্রোমৌল বা ম্যাক্রোনিউট্রিয়েন্টস, একটা হচ্ছে মাইক্রোমৌল বা মাইক্রোনিউট্রিয়েন্টস। এখন একটা জিনিস খেয়াল করো, ম্যাক্রো এবং মাইক্রো এই কথাগুলো আমরা কিভাবে ইউজ করি। নর্মালি ম্যাক্রো কথাটা মানে হচ্ছে বড় আর মাইক্রো কথাটা মানে হচ্ছে ক্ষুদ্র। তবে এখানে আমরা ম্যাক্রো এবং মাইক্রো বলতে বড় আর ছোটকে বোঝাবো না, আমরা এখানে বোঝাবো কোনো কিছুর পরিমাণ। যে উপাদানটা উদ্ভিদ বা প্রাণী বেশি পরিমাণে গ্রহণ করার প্রয়োজন হয় তাকে বলা হয় ম্যাক্রোনিউট্রিয়েন্টস, আর যে উপাদানটা উদ্ভিদ বা প্রাণীর কম পরিমাণে গ্রহণ করতে হয় তাদেরকে বলা হয় মাইক্রোমৌল। তাহলে দেখো ম্যাক্রো কারা? যে উপাদানটা আমি লিখে রাখছি ম্যাক্রোমৌল বা ম্যাক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রো কথাটা মানে হচ্ছে কিন্তু বড়, কিন্তু আমরা এখানে বড় বলতে সাইজকে মিন করবো না, আমরা বোঝাবো বেশি। তাহলে ম্যাক্রো বলতে বেশি। আর এখানে মাইক্রোমৌল বলতে মাইক্রো মানে এখানে কাকে মিন করবো? আমরা কমটাকে মিন, অর্থাৎ যে উপাদানটা কম পরিমাণে গ্রহণ হয় সেটা হচ্ছে মাইক্রোমৌল। এখন তুমি আমাকে একটা পাল্টা কোয়েশ্চেন করতে পারো, স্যার ম্যাক্রো মানে বেশি আর মাইক্রো মানে কম, কত হচ্ছে? কত বেশি, কত কম? এটা কি এক গ্লাস? এটা কি এক জগ, এক বালতি? কতটুকু বেশি বলতে একটা লিমিট তো আছে। এই যেখানে বেশি বলতে আমরা মিন করি যে উপাদানটা উদ্ভিদ বা প্রাণীর দৈনন্দিন 100 বা 100 মাইক্রোগ্রামের চেয়ে বেশি প্রয়োজন হয়, 100 মাইক্রোগ্রামের চেয়ে বেশি কি হয়? প্রয়োজন হয়। তাহলে যে উপাদানটা দৈনন্দিন 100 মাইক্রোগ্রাম, এটা খেয়াল করবে, এটা হচ্ছে মিউম। দেখো মিউম, এটাকে আমরা সিঙ্গেল উচ্চারণ করে মিউ, যখন কারোর সাথে থাকে তখন উচ্চারণ হয় মাইক্রো। তাহলে আরেকটা হচ্ছে যে উপাদানটা দৈনন্দিন 100 মাইক্রোগ্রামের চেয়ে কম পরিমাণে গৃহীত হয় এটাকে বলা হয় মাইক্রোমৌল। খেয়াল করবা। তাহলে 100 মাইক্রোগ্রামের চেয়ে বেশি প্রয়োজন হলে ম্যাক্রো, আর কম প্রয়োজন হলে মাইক্রো। কত হচ্ছে এই ম্যাক্রোমৌলের উদাহরণ কি কি আছে? কি কি উদাহরণ আছে আমরা উদাহরণগুলো একটু তোমাদেরকে দিব। উদাহরণ দেওয়ার জন্য আমি একটু তোমাকে একটা কবিতা বলবো, সেটা একটা লাইন বলবো। সেটা হচ্ছে, আমি লিখতেছি অহনা, আমি লিখলাম অহনা। হ্যাঁ, তোমাদের নামের মধ্যে কারো নাম অহনা থাকলে বলিও। অহনা ক্যাপসিকামকে, আমি বললাম অহনা ক্যাপসিকামকে ফলো করছে। অহনা ক্যাপসিকামকে ফলো করছে। এখন তুমি বলতে পারছো অহনা ক্যাপসিকামকে ফলো করছে। সবাই একবার বলে ফেলো, অহনা ক্যাপসিকামকে ফলো করছে। এই অহনা ক্যাপসিকাম ফলো করছে এটা মানে কি? এটা হচ্ছে ম্যাক্রোমৌল উদাহরণ। দেখো, অহনা অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্যাপসিকাম ক্যালসিয়াম, পটাশিয়াম, সালফার, কার্বন, ম্যাগনেসিয়াম, ফলো ফসফরাস, লৌহ। লৌহ মানে কি? আয়রন। তাহলে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, পটাশিয়াম, সালফার, কার্বন, ম্যাগনেসিয়াম, ফসফরাস,
লৌহ মানে হচ্ছে আয়রন, করছে দিয়ে কিছু নেই, জাস্ট কবিতা মেলানোর জন্য দিলাম। এবার আসো মাইক্রোমৌল কারা, দেখো মাইক্রোমৌল, এই যে মাইক্রোমৌল কারা, উদাহরণ দিচ্ছি আমি, একটা লাইন বলতেছি আবারও, সেটা হচ্ছে ম্যাম ম্যাম বোধ হয়, এটা কিন্তু বোধ বানান কিন্তু ধ, বোধ বানান হচ্ছে ধ, কবিতা মেলানোর জন্য আমরা দ ইউজ করতেছি। ম্যাম বোধ হয় তামাক টানছে, ম্যাম বোধ হয় তামাক টানছে। আচ্ছা খেয়াল করি, এটা কিন্তু এমনি নর্মাল বাংলা ব্যাকরণ হচ্ছে এটা ধ, তবে আমরা জাস্ট কবিতা মেলানোর জন্য দ ইউজ করতেছি। তাহলে লিখলাম ম্যাম বোধ হয় তামাক টানছে, ম্যাম বোধ হয় তামাক টানছে। এখন দেখো ম্যাম বোধ হয় তামাক টানছে, মে দিয়ে ম্যাঙ্গানিজ, ম দিয়ে মলিবডেনাম, মলিবডেনাম, বো দিয়ে বোরন, দ দিয়ে দস্তা, দস্তা মানে হচ্ছে জিঙ্ক, দ দিয়ে কি দস্তা, দস্তা মানে হচ্ছে জিঙ্ক। তামা দিয়ে তামা বা কপার, ক দিয়ে ক্লোরিন, ক দিয়ে কি ক্লোরিন। তাহলে একটা হচ্ছে অহনা ক্যাপসিকামকে ফলো করছে, আর একটা হচ্ছে ম্যাম বোধ হয় তামাক টানছে। এরা ম্যাক্রোমৌল, আর এটা হচ্ছে মাইক্রোমৌল। এখানটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলি, এখানে টোটাল যে এখানে টোটাল কয়টা আছে, 16টা আছে। দেখো এখানে টোটাল কয়টা আছে, 16টা আছে। এই 16টার মধ্যে আমি একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এরা সংগৃহীত হয় বায়ু থেকে। এরা কোত্থেকে সংগৃহীত হয়, এরা বায়ু থেকে সংগৃহীত হয়, উদ্ভিদ এদেরকে বাতাস থেকে সংগ্রহ করে। আর বাকি যারা আছে তাদের সবাইকে সংগ্রহ করে কোত্থেকে, মাটি থেকে। আমি আবারও বলি, এখানে যত উপাদান আছে তার মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন বাতাস থেকে গৃহীত হয়, আর বাকি সমস্ত উপাদান মাটি থেকে সংগৃহীত হয়। আরো একটা কথা বলে দিই, যে উপাদানগুলো শোষিত হবে তারা কখনো যৌগ আকারে শোষিত হয় না, তারা শোষিত হয় আয়ন আকারে। এই কথাগুলো কিন্তু আমি লিখি নাই, কিন্তু মুখে বললাম, খুবই গুরুত্বপূর্ণ। এটা কিভাবে শোষিত হয়, আয়ন রূপে শোষিত হয়। এখানে একটা কথা জেনে রাখা ভালো, যেমন আমরা যে ম্যাক্রোমৌল এবং মাইক্রোমৌল পড়লাম, এগুলো কিন্তু সবসময় কি নয়, ফিক্স নয়। কিছু কিছু ক্ষেত্রে, যেমন কোনো উদ্ভিদের বেলায় একটা উপাদান ম্যাক্রো হলে সেটা আরেক উদ্ভিদের বেলায় সেটা কি হতে পারে, মাইক্রো হতে পারে। আবার একইভাবে একটা উদ্ভিদে যদি কোনো উপাদান মাইক্রো হয়, সেটা কিন্তু অন্য উদ্ভিদের বেলায় কি হয়, ম্যাক্রো হতে পারে। অর্থাৎ এগুলো মাঝে মাঝে কি করে, ভ্যারি করে। তবে অধিকাংশ উদ্ভিদের বেলায় এরা ম্যাক্রো, কিছু ম্যাক্রো, আর অধিকাংশ উদ্ভিদের বেলায় কিছু কি মাইক্রো উপাদান আছে, এটা তুমি জেনে রাখবে। এর আগে আমরা তোমাদেরকে যে টপিকসটা পড়াচ্ছিলাম, এখন কথা হচ্ছে বিভিন্ন উপাদান সে গ্রহণ করে। যদি কোনো উপাদানের ঘাটতি হয়, অভাব হয়, তখন কিন্তু উদ্ভিদের মধ্যে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দেয়। একইভাবে প্রাণীত লক্ষণ দেখা দেয়। আমরা উদ্ভিদেরগুলো আগে আলোচনা করি। এই যে আমরা এখানে লিখলাম অভাবজনিত লক্ষণ। তোমাদের বইতে অভাবজনিত লক্ষণ একটা চার্ট আছে, তোমরা এটা পড়ে ফেলবে। এখান থেকে এমসিকিউ, মাস্ট এমসিকিউ আসে কয়েকটা। আমি জাস্ট কয়েকটা গুরুত্বপূর্ণ অংশ পড়াচ্ছি, সব পড়াচ্ছি এখানে, জাস্ট কয়েকটা পড়াচ্ছি তোমাকে এখানে। অভাবজনিত লক্ষণ বলতে মনে করো উদ্ভিদের দেহে যে খাদ্য তৈরি করে, খাদ্য তৈরি করার মূল উপাদান কি, আমরা জানি খাদ্য তৈরি করার মূল উপাদান হচ্ছে ক্লোরোফিল। তাহলে উদ্ভিদের দেহে যে খাদ্য তৈরি হয়, সেই খাদ্য তৈরি করার মূল উপাদান হচ্ছে ক্লোরোফিল। এই যে নাইট্রোজেন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এরা সবাই, আরও আছে ফসফরাস আছে, তাহলে নাইট্রোজেন, এগুলো হচ্ছে মূল উপাদান। নাইট্রোজেন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এরা সবাই ক্লোরোফিল কি করে, ক্লোরোফিলের গাঠনিক উপাদান রূপে কাজ করে। ক্লোরোফিল গঠনে এদের কি করে, সাহায্য করে। যদি কোনো কারণে এদের যদি অভাব দেখা দেয়, তাহলে ক্লোরোফিল কি গঠিত হবে ঠিক মতো, বা ক্লোরোফিলের স্ট্রাকচার কি হবে, ক্লোরোফিলের স্ট্রাকচারটাও নষ্ট হবে। এই যে নাইট্রোজেন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম অথবা এই জাতীয় উপাদানের অভাবের কারণে ক্লোরোফিলের স্ট্রাকচার যে বিঘ্নিত হচ্ছে এবং উদ্ভিদ যে খাদ্য তৈরি করতে পারে না, এই যে একটা সমস্যা, এই রোগটাকে তখন বলা হয় ক্লোরেসিস। এটাকে বলা হয় ক্লোরেসিস বা ক্লোরোসিস। তুমি দুইটাই শুদ্ধ, ক্লোরোসিস বা ক্লোরোসিস দুইটাই শুদ্ধ। তাহলে নাইট্রোজেনের অভাবে ক্লোরোসিস হয়, ক্যালসিয়ামের অভাবে ক্লোরোসিস হয়, ম্যাগনেসিয়ামের অভাবে কি হয়, ক্লোরোসিস হয়। আবার দেখো একটা বলি, যেমন বোরনের অভাবে, এটা হচ্ছে বোরনের অভাবে কি হয়, পাতার বর্ধনশীল অংশ, উদ্ভিদের বর্ধনশীল অংশ মরে যায়। আমি যদি লিখি বর্ধনশীল অংশ মরে যায়, বর্ধনশীল অংশ মরে যায়। আচ্ছা, আবার দেখো পটাশিয়ামের অভাবে পাতার কিনারা হলুদ হয়। এগুলো কিন্তু আরো অনেক লক্ষণ আছে, যেমন বোরনের অভাবে কিন্তু আরো অনেকগুলো লক্ষণ আছে, পটাশিয়ামের অভাবে আরো অনেকগুলো লক্ষণ। আমি জাস্ট একটা কিওয়ার্ডস তোমাদেরকে বলতেছি। পাতার কিনারা কি হয়, কিনারা হলুদ হয়। আচ্ছা, পাতার কিনারা হলুদ হয়। এখন দেখো আবার আসে ফসফরাসের অভাবে পাতা বেগুনি বর্ণ ধারণ করে, পাতা বেগুনি বর্ণ ধারণ করে, বেগুনি বর্ণ ধারণ করে। একটা জিনিস মনে রাখতে পারো, সেটা হচ্ছে জাস্ট কিওয়ার্ডস দিয়ে মনে রাখা, আর কিছু না। এই যে
এই যে বি এর অভাবে বর্ধনশীল অংশ মরে যায়, জাস্ট মনে রাখো বি এর অভাবে কি মরে যায়, বর্ধনশীল অংশ মরে যায়। পটাশিয়াম মানে হচ্ছে কে, পটাশিয়াম হচ্ছে কি কে, কে দিয়ে মনে রাখবা কিনারা হলুদ হয়, কিনারা কি হয়, কিনারা হলুদ হয়। এই যে ফসফরাস পাতা বেগুনি বর্ণ ধারণ করে, এই যে বেগুনি বর্ণ, বেগুনির ইংলিশ কি, বেগুনি ইংলিশ হচ্ছে পার্পল, জাস্ট মনে রাখার জন্য আর কিছু না, বেগুনি হচ্ছে পার্পল। তাহলে ফসফরাসের অভাবে পাতা পার্পল বা বেগুনি বর্ণ ধারণ করে। একটা গুরুত্বপূর্ণ একটা আছে সালফারের অভাবে ডাইব্যাক নামক রোগ হয়, ডাইব্যাক, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সালফারের অভাবে কি রোগ হয়, ডাইব্যাক। তাহলে অভাবজনিত লক্ষণের একটা চার্ট তোমাদের বইতে আছে, তোমরা সেটা পড়ে নিবে। আমরা জাস্ট কয়েকটা জাস্ট টার্ম তোমাদেরকে বললাম জাস্ট মনে রাখার জন্য, ঠিক আছে। উদ্ভিদের খাদ্যের পরে এবার আমরা আলোচনা করব প্রাণীর খাদ্য এবং পুষ্টি নিয়ে। দেখো প্রাণীর খাদ্য পুষ্টি উপাদান মোট কয়টি, মোট হচ্ছে 6টি। এই 6টির মধ্যে 3টি হচ্ছে খাদ্য আর 3টি হচ্ছে পুষ্টি। এখন তুমি আমাকে বলছো স্যার পুষ্টি মানে কি, পুষ্টির অনেকগুলো কথা আছে, আপাতত অল্প কথায় বলি। ওই যে একটু আগে আমরা বলছিলাম খাদ্য দুই ধরনের, একটা সরল খাদ্য, একটা জটিল খাদ্য। যে জটিল খাদ্যকে তুমি, জটিল খাদ্য মানে কি, যেটা যে খাদ্যকে গ্রহণের পর পুনরায় ভাঙতে হয়। আর পুষ্টি মানে কি, যেটা সরাসরি গৃহীত হতে পারে। এই যে পুষ্টি যারা সরাসরি কি হতে পারে, গৃহীত হতে পারে। তাহলে প্রাণীর খাদ্য হচ্ছে 3 ধরনের, শর্করা, আমিষ এবং স্নেহ। শর্করা, আমিষ এবং স্নেহ। পুষ্টি হচ্ছে ভিটামিন, পানি, খনিজ লবণ। আমরা আগে পুষ্টি উপাদানগুলো নিয়ে আলোচনা করি। যেমন খনিজ লবণ, এটা হুবহু উদ্ভিদের মতো, আমরা যেটা উদ্ভিদের বেলা যেটা পড়ছিলাম ম্যাক্রোমোল এবং মাইক্রোমোল, তাহলে এটা হচ্ছে হুবহু কোনটা, উদ্ভিদের মতোই। তাহলে এটা হচ্ছে খনিজ লবণ, তাহলে এটা আমাদের আলাদা করার পড়ানোর দরকার নেই। এবার আসো পানি। একটা জীবদেহে, একটা জীবকোষে প্রায় 60 to 90% হচ্ছে পানি, 60 to 90% কি পানি। তাহলে এই পানি জীবদেহের একটা জীবকোষের সমস্ত ভৌত কাঠামো তৈরি করে বা সমস্ত বিক্রিয়ার মূল উপাদান রূপে কাজ করে। তাহলে এটা নিয়ে, পানি নিয়ে আমরা আর আপাতত আর কিছু না বলি। সেটা হচ্ছে পানির পরিমাণ কত একটা কোষে, 60 to 90%, এবং জীবদেহের সকল বিক্রিয়ার মূল উপাদান বা মূল কারিগর রূপে কাজ করে কে, পানি। পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ বা জীবনের ভৌত ভিত্তি। ওকে ফাইন। এবার আমরা দেখব ভিটামিন নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। ভিটামিন আছে 2 ধরনের, একটা হচ্ছে পানিতে দ্রবণীয়, একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয়। তাহলে দেখো ভিটামিন হচ্ছে, অর্থাৎ যে ভিটামিনগুলো কাজ করার জন্য বা যে ভিটামিনগুলো পরিবাহিত হওয়ার জন্য পানির প্রয়োজন হয় তারা পানিতে দ্রবণীয়, আর যারা চর্বি বা লিপিডের প্রয়োজন হয় তাদেরকে আমরা বলি চর্বিতে দ্রবণীয়। পানিতে দ্রবণীয় আছে 2 ধরনের, একটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, একটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, একটা হচ্ছে ভিটামিন সি। আর চর্বিতে দ্রবণীয় আছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। একটা জিনিস খেয়াল করো, এই যে ভিটামিন সি বা এ, ডি, ই, কে, এই নামগুলো বলার সময় আমরা কিন্তু শুধু ভিটামিন কথাটা বলছি, কিন্তু বি এর বেলায় কি বলছি, ভিটামিন বি কমপ্লেক্স। কমপ্লেক্স মানে কি, কমপ্লেক্স মানে হচ্ছে জটিল কোনো অবস্থা। দ্যাট মিনস এই ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে আরও অনেকগুলো আছে। কয়টা আছে দেখো, যে B1, B2, B3, B4, B5, B6, B7, 8, 9, আবার কি আছে 9, B9 আছে, 10, 11, 9, আবার কি আছে 12। অর্থাৎ মোট কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা আছে। কিন্তু B1 থেকে B12 এর মধ্যে মোট কয়টা, 9টা। এগুলো আমরা একটু পরে তোমাদেরকে বলবো। তাহলে চর্বিতে দ্রবণীয় কারা আছে, ভিটামিন এ, ডি, ই, কে। সংক্ষেপে মনে রাখার জন্য মনে রাখতে পারে এডেক, মনে রাখতে পারে এডেক, জাস্ট বলার সময় বা তুমি মনে রাখার জন্য মনে রাখতে পারো এডেক, কিন্তু পরীক্ষার খাতায় তোমাকে কিন্তু প্রত্যেকের আগে ভিটামিন কথা উল্লেখ করতে হবে। ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, এভাবে কিন্তু উল্লেখ করতে হবে। ওকে ফাইন। এখন দেখো এদের কার কি কাজ এবং এদের কার অভাবে কি হয়, কার অভাবে কি হয়। আমরা আগে এদের কার কি কাজটা একটু বলে নিই। যেমন ভিটামিন এ, এটার কাজ হচ্ছে দেহের প্রতিরক্ষা, দেহের কি করা, দেহের প্রতিরক্ষা। আচ্ছা, তারপর হচ্ছে চোখের গঠন, দেহের প্রতিরক্ষা এবং চোখের গঠন, এগুলো হচ্ছে ভিটামিন এ এর মূল কাজ। অ্যাকচুয়ালি চোখের গঠন বলতে কোথায়, চোখের গঠন বলতে আমাদের চোখে যেখানে বিম্ব গঠিত হয়, যেখানে রডকোষ আছে, আমরা তোমাদেরকে পড়াবো, রডকোষের যে গঠন সেটা হচ্ছে ভিটামিন এ। তাহলে ভিটামিন এর কাজ হচ্ছে দেহের প্রতিরক্ষা এবং চোখের গঠন। এবার দেখো ভিটামিন ডি, ভিটামিন ডি এর কাজ হচ্ছে দেহের অস্থি, আমাদের যে অস্থির গঠন, অস্থির গঠন। আরো অনেকগুলো কাজ আছে, মূল গঠন হচ্ছে, মূল কাজ হচ্ছে অস্থি বা হাড্ডির গঠন করা। ভিটামিন ই, ভিটামিন ই কি করে, এটা একটা সুন্দর নাম আছে, সেটা সুন্দর নাম হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট। এখন তুমি আমাকে বলতেছো অ্যান্টিঅক্সিডেন্ট মানে কি, দেখো এই যে অ্যান্টি মানে হচ্ছে বিপরীত, অ্যান্টি মানে কি, অ্যান্টি মানে হচ্ছে বিপরীত। বলছো ও আমার অ্যান্টি পার্টি বা অ্যান্টি মানে হচ্ছে এগেনস্ট,
অক্সিডেন্ট মানে কি? অক্সিডেন্ট কথাটা আসছে অক্সিডেশন থেকে। অক্সিডেশন মানে হচ্ছে জারণ, যেখানে জারণ হয় সেখানে কি হয়? বিজারণ হয়। আমাদের দেহে প্রত্যেকটা কোষে প্রতিদিন লক্ষ লক্ষ জারণ বিজারণ বিক্রিয়া হয়। এই সমস্ত জারণ বিজারণ বিক্রিয়ায় বিভিন্ন ধরনের টক্সিক বা বিষাক্ত পদার্থ উৎপন্ন হয়। জারণ বিজারণ বিক্রিয়ায় যে বিষাক্ত পদার্থ উৎপন্ন হয় সেই বিষাক্ত পদার্থকে দূর করার জন্য কাজ করে কে? ভিটামিন ই। আচ্ছা, আর হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে কি করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। রক্ত জমাট বাঁধতে বা রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। কিরকম? আমরা যদি কোনো স্থানে কেটে যায়, ব্লিডিং হয়, ব্লিডিং হতে হলে অনেক বেশি ব্লিডিং হলে কি হয়? আমরা মারা যেতে পারি। কিন্তু এই যে ব্লিডিং যখন হয়, ভিটামিন কে ওই ব্লিডিংটাকে কি করতে সাহায্য করে? বন্ধ করতে সাহায্য করে, তো রক্ত জমাট বাঁধাতে কি করে? সাহায্য করে। তাহলে ভিটামিন এ দেহের প্রতিরক্ষা ও চোখের গঠন, ভিটামিন ডি অস্থির গঠন, ভিটামিন ই অ্যান্টি অক্সিডেন্ট অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া যে বিষাক্ত পদার্থ সৃষ্টি হয় তার বিরুদ্ধে কাজ করে। ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ভিটামিন সি কি করে? দেখো, সি হচ্ছে দেহের কোলাজেন টিস্যু। আমাদের দেহে কিছু টিস্যু আছে, এদেরকে আমরা বলি কোলাজেন টিস্যু। দেখো, কোলাজেন টিস্যু কোনগুলা? কিছু আছে মাংস যাতে কিছু, যেমন দাঁতের মাড়ি। এই যে দাঁতের মাড়ির যে টিস্যু, এগুলোকে বলা হয় কোলাজেন টিস্যু। ঠিক তেমনি অস্থির প্রান্তেও কিছু কোলাজেন টিস্যু আছে। আমাদের হাড্ডিগুলোর প্রান্তে প্রান্তে কিছু কোলাজেন টিস্যু আছে। আমাদের মাংসপেশিতেও কিছু কোলাজেন টিস্যু আছে। দেহের যত জায়গায় কোলাজেন টিস্যু আছে সেই কোলাজেন টিস্যুর গঠন কে করে? ভিটামিন সি। আচ্ছা, ভিটামিন বি এর অনেকগুলো কাজ আছে। ভিটামিন বি কি করে? দেহের প্রতিরক্ষা দান করে। ভিটামিন বি দেহের প্রতিরক্ষা দান করে। এগুলো নিয়ে আসলে অনেক কথা আছে, আমরা আপাতত এটা নিয়ে বলি না বলি। এখন দেখো, এই যে আমরা যে বললাম এগুলো কাজ, এখন অভাবজনিত লক্ষণ, এগুলোর অভাবে কি কি রোগ হতে পারে? এক একজনের অভাবে কি কি রোগ হতে পারে? প্রথমে আসো ভিটামিন এ। ভিটামিন এর অভাবে একটা রোগ হয়, তার হচ্ছে জেরপ্থ্যালমিয়া। দেখো, জেরপ্থ্যালমিয়া। এই যে জেরপ্থ্যালমিয়া সবসময় মনে রাখবা, বায়োলজিতে জেরো মানে কি? জেরো মানে হচ্ছে শুষ্ক। জেরো মানে কি? শুষ্ক, বা জের মানে হচ্ছে শুষ্ক। এবং এই ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড আছে অপথ্যালমিয়া। দেখো, অপথ্যালমিয়া বা অপথ্যালমো মানে হচ্ছে চোখ। অপথ্যালমো মানে কি? অপথ্যালমো মানে হচ্ছে চোখ। তাহলে ভিটামিন এ এর অভাবে চোখ কি হয়ে যায়? শুকিয়ে যায়। চোখ কি হয়? শুকিয়ে যায়। জেরপ্থ্যালমিয়া। এই জেরপ্থ্যালমিয়ার মধ্যে আবার অনেকগুলো প্রকার আছে। জেরপ্থ্যালমিয়ার অনেকগুলো কি আছে? প্রকার আছে। জেরপ্থ্যালমিয়ার মধ্যে যেটা সবচেয়ে লোয়েস্ট ধাপ, এটা হচ্ছে রাতকানা। তাহলে আমি যদি একসাথে বলতে চাই, ভিটামিন এ এর অভাবে কি হয়? রাতকানা। এর আগে বলছিলাম এর কাজ, এখন বলছে অভাবে কি হয়? ভিটামিন এর অভাবে কি হয়? রাতকানা। ভিটামিন ডি এর অভাবে কি হবে? অস্থি ভঙ্গুর হবে। যেহেতু সে অস্থির গঠন করে, অস্থি ভঙ্গুর হবে। এই যে অস্থি ভঙ্গুর হয়ে যায়, এটাকে আমরা বলি রিকেটস। এটাকে আমরা কি বলি? রিকেটস। এগুলো আমরা আর বিস্তারিত পড়াবো তোমাদেরকে। ভিটামিন ই এর অভাবে কি হয়? তাহলে দেহের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হবে। দেহের প্রতিরক্ষা ব্যবস্থা কি হবে? দুর্বল হবে। অর্থাৎ অ্যান্টি অক্সিডেন্ট গুলোর বিরুদ্ধে আমি কাজ করতে পারবো না, অর্থাৎ দেহে বিষক্রিয়া বাড়বে। তাহলে আমি বলছি দেহের বিষক্রিয়া বেড়ে যায়। দেহের বিষক্রিয়া সৃষ্টি বা দেহের মধ্যে বিষক্রিয়া সৃষ্টি হয়। কেন? আমি যে বিষাক্ত পদার্থ দূর করতে পারি না। ভিটামিন কে এর অভাবে কি হবে? তাহলে রক্ত জমাট বাঁধবে না, রক্ত জমাট ব্যাহত হয়। ভিটামিন সি এর অভাবে একটা রোগ হয়, তোমরা এগুলো অনেক আগে থেকে জানো। ভিটামিন সি এর অভাবে যে রোগটা হয় তার নাম হচ্ছে স্কারবি। সেই রোগের নাম কি? সেই রোগের নাম হচ্ছে স্কারবি। ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ। এখানে যে দুইটা আছে তার মধ্যে আমরা আপাতত ভিটামিন বি1 এবং বি2, এদের তোমাদের সিলেবাসে বি1 এবং বি2 এর অভাবে সৃষ্ট রোগটা লাগবে। একটা হচ্ছে বি1 এর অভাবে একটা রোগ হয়, বি2 এর অভাবে একটা রোগ হয়। বি1 এর অভাবে যে রোগটা হয় সেটাকে বলা হয় বেরি। এটাকে বলা হয় বেরি। ভিটামিন বি1 এর অভাবে হয় বেরি নামক একটা রোগ। আর বি2 এর অভাবে কি হয়? দেখো, মুখে ঘা হয়। অনেকে বলে যে স্যার আমার মুখে ঘা হয়েছে, আমি কিছু খেতে পারতেছি না, ঝাল করতেছে, বা জিহ্বার মধ্যে দানা দানা কিছু ওঠে। যখন এই দানা দানা কিছু ওঠে, ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা ওষুধ দেয়, সে হচ্ছে রেবোসন, একটা ট্যাবলেট দেয় রেবোসন। এই যে রেবোসন, আসলে এটা কি? রেবোসন এটা হচ্ছে একটা রেবোফ্লাভিন হচ্ছে বি2 এর কেমিক্যাল নাম বা রাসায়নিক নাম। তাহলে ভিটামিন বি2 এর কেমিক্যাল নাম হচ্ছে রেবোফ্লাভিন। আমি এখানে লিখে দিচ্ছি একটু করে, রেবোফ্লাভিন। RIVOFLAVINE, রিবোফ্লাভিন। এটা আসলে ভিটামিন বি2 এর কেমিক্যাল নাম।
ডাক্তাররা যে রিবোসন ট্যাবলেট বেরোচ্ছে সেই রিবোসনের কেমিক্যাল নাম। তাহলে রিবোফ্লাভিন বা ভিটামিন বি2 এর অভাবে কি হয়? মুখে ঘা হয়। মুখে কি হয়? ঘা। আরো অনেকগুলো যেমন B9 B7 এগুলো নিয়ে কথা আছে, তবে এগুলো তোমাদের সিলেবাসের বাইরে, সেজন্য আমরা আলোচনা করি নাই। এখানে কিছু কথা এক্সট্রা জেনে রাখতে পারো যেটা সরাসরি সিলেবাসে নেই, তবে জানলে ভালো। হ্যাঁ, তোমার বেসিকটার জন্য ভালো। এখানে কিছু কথা এগুলো হচ্ছে টোটালি আউট অফ সিলেবাস, তারপরে বলি ওইটা কিন্তু যারা অলিম্পিয়াডে যায় তারা কিন্তু মোটামুটি এগুলোর সঙ্গে আইডিয়া থাকতে হয়। ভিটামিন কে কোত্থেকে সৃষ্টি হয় এটা জানতে হবে। ভিটামিন কে সৃষ্টি হয় আমাদের যকৃতের মধ্যে। তা আমাদের যে লিভার বা যকৃত থেকে কি সৃষ্টি হয়? ভিটামিন কে। যাদের হ্যাপাটাইটিস বা যকৃতের কোনো রোগ থাকে তাদের বেলায় কি হবে? ভিটামিন কে তৈরি হবে না, আলটিমেটলি তাদের কি হয়? রক্ত জমাট কি হয়? ব্যাহত হতে পারে। এবার আসো স্কারভি। ভিটামিন সি এর অভাবে স্কারভি হয়। স্কারভিতে কি রোগ দেখা দেয়, কি লক্ষণ দেখা দেয়? মাড়ি থেকে রক্ত পড়ে। মাটি থেকে কি পড়ে? যেহেতু মাড়ির ভিটামিন সি মাড়ি গঠন করে, ভিটামিন সি এর অভাবে মাড়ির কি হবে? ক্ষয় হবে। মাড়ির ক্ষয় হলে মাড়ি থেকে কি হয়? মাড়ি থেকে রক্তপাত হতে পারে। আচ্ছা, এটা জেনে রাখতে পারো। B1 বেরি B2 এগুলো তো বললাম। এখানে কয়েকটা নাম আছে, যেমন B3 এর নাম হচ্ছে নিয়াসিন। B3 এর নাম কি? B3 এর নাম হচ্ছে নিয়াসিন। আবার দেখো B12 একটা সুন্দর নাম আছে, তার নাম হচ্ছে সায়ানোকোবালামিন। সায়ানো, আসলে সবগুলোর নাম আছে, আমি তোমাদের সবগুলো বলতেছি না, যেগুলো মোটামুটি এসএসসি লেভেলের সাথে যাচ্ছে। হচ্ছে ভিটামিন B12 এর নাম হচ্ছে সায়ানোকোবালামিন। এই ভিটামিন B12 এটার অভাবে কি হয়? রক্তশূন্যতা হতে পারে। কি হতে পারে? রক্তশূন্যতা হতে পারে। খেয়াল করবে, রক্তশূন্যতা। তাহলে ভিটামিন B3 এর একটা নাম আছে নিয়াসিন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আসতে পারে। B12 হচ্ছে সায়ানোকোবালামিন, এটার অভাবে কি হয়? এটার অভাবে হয় রক্তশূন্যতা। পরীক্ষার জ্ঞানমূলকে একটা প্রশ্ন প্রায় সময় আসে, সেটা হচ্ছে খাদ্য আঁশ বা রাফেজ। দেখো আমি লিখলাম খাদ্য আঁশ বা রাফেজ। আমাদের যে খাদ্য তালিকা, আমাদের খাদ্য তালিকার মধ্যে কিন্তু কি থাকে না? সেলুলোজ জাতীয় পদার্থ থাকে না। এই খাদ্য আঁশ বা রাফেজ বলতে কাকে বোঝায়? আমরা সেলুলোজ জাতীয় পদার্থ, আমি এখানে লিখে রাখলাম সেলুলোজ ও লিগনিন জাতীয় খাদ্য বা লিগনিন জাতীয় পদার্থ, যা খাদ্যের অতিরিক্ত পানি কি করে? শোষণ করে, মলের পরিমাণ বাড়ায়। তাহলে খাদ্য আঁশ বা রাফেজ কোনগুলা? সেলুলোজ ও লিগনিন জাতীয়, আমি এখানে একটা কথা লিখে রাখি, সেলুলোজ ও লিগনিন জাতীয় পদার্থ যা খাদ্যের কি করে? যা খাদ্যের অতিরিক্ত পানিকে শোষণ করে, মলের পরিমাণ কি করে? বাড়ায়। উদাহরণ কি কি আছে? উদাহরণ হচ্ছে আমরা বলি না শাক, যত ধরনের শাক আছে, তারপর হচ্ছে সবজি জাতীয় কিছু পদার্থ, শাক সবজি জাতীয় পদার্থ। অনেকে ইসবগুলের ভুসি খায়, যে ইসবগুলের ভুসি, অনেকে বলে যে আমি ইসবগুলের ভুসি খাই। এই যে ইসবগুলের ভুসি, এগুলো কি? এগুলো সবগুলো হচ্ছে খাদ্য আঁশ বা রাফেজ। এরা কি করে? এরা কিন্তু আমাদের মূল খাদ্য উপাদান হিসেবে গৃহীত হয় না। এরা গৃহীত হয় কেন? পানিকে শোষিত করে মলের পরিমাণ কি করার জন্য? বৃদ্ধি করার জন্য। এখন দেখো মানুষের পরিপাকতন্ত্রে এই যে সেলুলোজকে পরিপাক করার জন্য, আমি তোমাকে বলি সেলুলোজ এটা হচ্ছে খাদ্য। এটাকে পরিপাক করার জন্য যে এনজাইম লাগে, সেই এনজাইমের নাম হচ্ছে সেলুলেজ। খেয়াল করবে, সেলুলোজ ও লোজ যেটা আছে, ওস এটা হচ্ছে খাদ্য, আর যেটা এনজাইম সেটা হচ্ছে সেলুলেজ। সেলুলোজকে পরিপাক করার জন্য যে সেলুলেজ এনজাইম প্রয়োজন, সেই সেলুলেজ এনজাইম মানুষের দেহে থাকে না, মানুষে নেই, কিন্তু কোথায় আছে? গরু, ছাগল, এদের বেলায় কিন্তু সেলুলোজ এনজাইমটা আছে, গরু ছাগলে আছে। তাহলে মানুষের মধ্যে যেহেতু এই সেলুলোজ এনজাইমটা নেই, তাহলে মানুষ কিন্তু এই সেলুলোজ জাতীয় খাবার কি করতে পারে না? সেলুলোজকে পরিপাক করতে পারে না। সেলুলোজ পরিপাক হয় না মানুষের পরিপাকতন্ত্রে। এটা কিন্তু পরীক্ষায় আসে, মানুষের পরিপাকতন্ত্রে সেলুলোজ কেন পরিপাক হয় না, কিন্তু গরু ছাগলে যেহেতু এই এনজাইমটা আছে, তাই এদের বেলায় সেলুলোজের পরিপাক হয়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু 2 নম্বরের জন্য আসে পরীক্ষায়, যে মানুষের পরিপাকতন্ত্রে সেলুলোজ পরিপাক না হলেও গরু ছাগলের দেহে কিভাবে পরিপাক